উপলব্ধি করেন, মানুষের কষ্টকে অনুধাবন করেন। একটা মানুষ সরকার কোনো দায় নেই, কোনো দায় নেই। একটা মানুষকে গুলি করে মেরে ফেলবে, শিশুদেরকে মেরে ফেলবে, এর কোনো কৈফিয়ত দিতে হবে না। সরকার ভাবছে আর কোনো কৈফিয়ত দিতে হবে না। না, প্রত্যেকটা খুনের কৈফিয়ত দিতে হয়। সে যেই করুক, সরকার করুক, আমি করি, আপনি করেন, যদি আমরা খুনের সাথে জড়িত থাকি এর কৈফিয়ত দিতেই হবে। এই বাংলার প্রাকৃতিক ভাবে সমস্ত খুনের পাই পাই বিচার হবে। আমরা থামবো না। সাইদ খানকে অ্যারেস্ট করেছে, আমরা ভয় পাবো না। আমার অসুস্থ বাচ্চা, আমার অসুস্থ শ্বশুর শাশুড়ি, তারা খুবই অসুস্থ। আমার শ্বশুরকে এখন আমি বলতে পারি যে বাবা আপনার ছেলেকে নিয়ে গেছে পুলিশ, ধরে তাকে রিমান্ড দিয়েছে। আমার হাজবেন্ড তিনবার সে অসুস্থ হয়ে পড়েছে, তার স্ট্রোক হয়েছে। এবার যদি আপনাদের অত্যাচারে রিমান্ডে যদি কোনো অত্যাচারে যদি সে ডাক্তার বলছে যদি এবার তো সে স্ট্রোক করে তাকে বাঁচানো সম্ভব হবে না, তাহলে আমাদের এই যে দুইটা বাচ্চা, আমার বাচ্চাদের দায়িত্ব কে নেবে? আমার বাচ্চাটা কে আর সপ্তাহ যাবত অসুস্থ, তাকে কিন্তু অপারেশন হয়েছে। রাতে বাসায় বসে থাকে, বারান্দা বসে বলে কখন বাবা আসবে, কখন বাবা আসবে। আমি বাবাকে, এই ছেলেকে আমি কিভাবে সান্ত্বনা দিব? সে বাবা, তোমার বাবা চলে আসবে। আমার বলে যে বাবা, মা, আমার বাবা নাকি কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, আমি পারি না, খেতে পারি না। আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, সাইদ খানকে রাতের অন্ধকারে তার শিশু বাচ্চাদের সামনে থেকে, তার নিরীহ সহধর্মিনীর সামনে থেকে নির্মমভাবে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। তার স্ত্রী যখন কিছু কথা বলার চেষ্টা করেছেন, তখন তাকে অকথ্য ভাষা গান বন্ধ করা হয়েছে। ভাইরা আমার, সাইদ খানের স্ত্রী সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয় দেওয়া, এদেরকে পুলিশ অন্য কেউ তার প্রমাণ দেখার জন্য তার মোবাইলে যখন একটি চিত্র তোলার চেষ্টা করেছিলেন, তার মোবাইলটি হাত থেকে কেড়ে নিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। ভাইরা আমার, আমরা কোন সভ্য সমাজে বসবাস করছি? আজকে কথায় কথায় রাজাকার টুকরা দেওয়া হয়, কথায় কথায় আগুন সন্ত্রাসী বলা হয়। আপনারা পত্রিকায় দেখেছেন, চট্টগ্রামের শ্রমিক লীগ নেতা জিদারুল আলম 4 লক্ষ টাকায় একজনকে ভাড়া করেছে 50টি বিআরটিসি বাসে আগুন। মিডিয়া সবসময় যারা স্বৈরাচার সরকার থাকে, সবসময় মিডিয়া হলো তাদের প্রতিপক্ষ। শুধু এই আন্দোলনের সময় না, এটা সবসময় আমরা এখানে দেখে এসেছি। আমিও প্রায় 2 দশক ধরে সাংবাদিকতা করি। আমিও দেখেছি যে সাংবাদিকরা বিভিন্ন সময়ই পুলিশের টার্গেট থাকে। এখন তো ডিজিটাল মিডিয়া যুগ, ডিজিটাল মিডিয়া যেভাবে নিয়ন্ত্রণ করছে সেগুলো আমরা সবাই দেখেছি যে বিটিভি যে সংবাদ প্রচার করে সেই সংবাদগুলো অন্য সব মিডিয়া প্রচার করে। আর শুধুমাত্র প্রিন্ট মিডিয়াগুলো কিছু সাংবাদিকতা করতে পেরেছে। আর যখন প্রিন্ট মিডিয়া, এই ইলেকট্রনিক মিডিয়া ছিল না, ওই সময় দেখেছি আমরা যে ফটো সাংবাদিক যারা বিভিন্ন ট্রাকের উপর থেকে অথবা দূর স্থাপনা থেকে তারা ছবি তুলতো, তাদেরকে টার্গেট করে করে পুলিশ গুলি করতো। তখন আমরা দেখেছি 2002-3 সালে অথবা 96-এ, বিশেষ করে এই যে 2008 সালের পরে আরও বেশি দেখেছি যে 2014 সালে। এবং এই সময় যে 2018 সালের যে আন্দোলন, তখনও দেখি সাংবাদিক বিভিন্ন ধরনের নিপীড়িত হয়েছে, মার খেয়েছে। এই সময় শুধু এই গভর্নমেন্টের সময় গত প্রায় 15 বছরে আমাদের 64 জন নিহত হয়েছে। তার সাথে এখনই আন্দোলন যুক্ত হয়েছে আরও 4 জন। এই এতগুলো সাংবাদিক নিহত হয়েছে, এই সাংবাদিক নিহত হওয়ার আসলে কোনো বিচার কিন্তু এখন হয়নি। আর এই আন্দোলনে যদি বলি আমি স্পেসিফিকভাবে যে এই সময় কেন এই সময় সাংবাদিকরা বেশি এত আহত নিহত হয়েছে, সেটা পূর্বের আসলে ধারাবাহিকতা। সিলেটে যে সাংবাদিক নিহত হয়েছে, নয়াদিগন্তের বুড়োচিপ, তার বইয়ের হাতের মেহেদি কিন্তু এখনও শুকায়নি। আমাদের ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদি, যার যাত্রাবাড়িতে তিনি পুলিশের গুলি নিহত, তার গায়ে প্রায় 60টা গুলি লেগেছে। একটি গুলি কিন্তু যথেষ্ট, কিন্তু এটা টার্গেট গুলি না করলে 60টা গুলি কিন্তু লাগে না গায়ে। এই বিষয়টা হলো যে সত্য প্রকাশ সাংবাদিকরা করতে, আর এই সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা নির্যাতন নিগৃহীত শিকার আগে হয়েছে, এখন হবে এবং আগামী দিনও যারা স্বৈরাচারী
ভাব পোষণ করবে, যারা ক্ষমতাকে টিকে রাখার জন্য চেষ্টা করবে, তারাও এই সংবাদপত্র, সাংবাদিকতা এবং যে কোনো ধরনের মিডিয়া তারা বিরোধী। আর এই সময়ে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট বিষয় হলো সাংবাদিকতার মধ্যে একটা দ্বিধা বিভক্তি রয়েছে এবং একটি বড় একটা গ্রুপ যারা সরকারের দালালি করছে এবং তারা সরকারের চাপে করছে কিছু অংশ, আর বেশিরভাগই হলো তারা নিজেরা স্বেচ্ছায় কিছু রুটির জন্য, বেশি কিছু ইনকাম করার জন্য, বেশি কিছু পাওয়ার জন্য তারা নিজেদেরকে সেন্সরশিপ করে, সেলফ সেন্সরশিপ করে তারা সাংবাদিকরা তার নিজের বিভক্ত হয়েছে, সরকারের পক্ষে তারা দালালি করছে। এবং আজকেও দেখা যাচ্ছে যে এই পাশে দুটো সভা হচ্ছে, একটি হলো সাইদ খানের জন্য মুক্তি দাবিতে, আর আরেক পাশে হলো সরকারের কিছু দালাল সাংবাদিক, তারা মুক্তিযুদ্ধের পক্ষে নামে তারা সাংবাদিকতার জন্য তারা এখানে দাঁড়িয়েছে। কিন্তু সাংবাদিকতার নামে তারা বলছে যারা এখানে ছাত্রদের উপরে যারা আঘাত করেছে তারা হলো রাজাকার, তারা হলো এটা সেটা। ছাত্রদের উপরে তো আঘাত করেছে পুলিশ, তা পুলিশ কি রাজাকার? আপনি কী মানে বার্তা দিতে চান? তো এই যখন মানুষ আসলে তার নীতি নৈতিকতা থেকে, তার প্রফেশন থেকে, তার মেইন যে তার পেশাগত যে দায়িত্ব, সেখানে যখন সে সরে আসে তখন তার আসলে কী বলবে ভিতরে জ্ঞান থাকে। যদি এখনও সময় আছে, যদি সাংবাদিকরা তার সাংবাদিকতাকে আফোল্ড করে, ধরে রাখে, প্রফেশনালিজমকে তারা যদি ঠিকই তারা অনার করে, তাহলে নূর হোসেন মরার পরে বাংলাদেশের সংবাদপত্র বন্ধ ছিল, 9 দিনের মাথায় 7 পতন হয়েছে। আন্দোলন চলমান এখনও আছে। সেই আন্দোলনের দীর্ঘ দিন থেকে ছাত্ররা রাজপথে আন্দোলন করে আসছে। যখন এদেশের শাসনকর্তারা যখন ছাত্রদেরকে মোকাবেলা করার জন্য তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগকে মোকাবেলা করার জন্য রাজপথে নামিয়ে দিয়েছে, এর ভিতরে তারা সাধারণ ছাত্রদের উপরে বিভিন্ন হামলা করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে ছাত্ররা আত্মরক্ষার সাথে তারা পালিয়ে যায়। দুষ্কৃতকারীরা সরকারের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে। যেহেতু বাংলাদেশ সকল জায়গায় সিসি ক্যামেরা আছে, সেক্ষেত্রে সরকার সিসি ক্যামেরাকে পর্যবেক্ষণ করে ওই দুষ্কৃতকারী কারা তাদেরকে সিলেক্ট করলে এই দেশের নিরীহ মানুষ বেঁচে যাবে। আর হলো এই দেশের ছাত্র সমাজ যে আন্দোলন করেছে যুক্তি, সেই আন্দোলনকে সরকার সাধুবাদ না জানিয়ে সরকার একগুয়ামি করে আন্দোলনকে চলমান রেখে আজকে বাংলাদেশকে একটি ধ্বংসাত্মক লীলাভূমিতে পরিণত করেছে এবং কত মায়ের বুক খালি হয়েছে। এখন পর্যন্ত সঠিক তথ্য বাংলাদেশের গণমাধ্যমের কাছে আসে নাই। কারণ আমরা গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করি হাসপাতাল থেকে, হাসপাতালে রেজিস্টার খাতা থেকে, কিন্তু কামরা যাওয়ার পরে দেখলাম সেখানে রেজিস্টার খাতা নেই। জিজ্ঞেস করা হলে তারা বলে যে বিভিন্ন সংস্থাগুলো নিয়ে গেছে। তাহলে আমরা সেভাবে গণমাধ্যমে সঠিক তথ্য প্রকাশ করতে আমরা পারি নাই। কিন্তু যেই গণমাধ্যম আজকে আমার ছাত্র সমাজের হত্যার সঠিক তথ্য উপস্থাপন করার কথা, সেখানে বাংলাদেশে একজন ছাত্র হত্যা হয়েছে সেটা কোনো মিডিয়ায় আজও প্রকাশ করে নাই। সেখানে প্রকাশ করতে মিডিয়া ব্যর্থ। কিন্তু সেই মিডিয়াকে সরকার বন্ধ না করে সেই গণমাধ্যমকে চালু রেখা মাধ্যমকে বন্ধ করে দিয়েছে। বোঝা যাচ্ছে স্যাটেলাইট গণমাধ্যমের চেয়ে সামাজিক গণমাধ্যম অনেক শক্তিশালী। কারণ সামাজিক গণমাধ্যম সঠিকভাবে সঠিক সময়ে যথাসময়ে তার কার্যকলাপ তুলে ধরতে পারে। সেটাকে সরকার ভয় করে আজকে দীর্ঘ 10 দিনের অধিক সময় সামাজিক গণমাধ্যম বন্ধ। এটা একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশে রেখে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা গণমাধ্যমের কর্মীরা এখন পর্যন্ত জাতির কাছে সঠিক তথ্য আমরা তুলে ধরতে পারি নাই। কারণ আমাদের কাছে গণমাধ্যমের কাছে বার্তাও আসে নাই এবং আমরাও ইন্টারনেট না থাকার কারণ সঠিক তথ্য তুলে ধরতে পারি নাই। সেজন্য জাতি এক সময় যার সন্তান হারিয়েছে, যার ভাই হারিয়েছে, যার বাবা হারিয়েছে, যার স্বামী হারিয়েছে, এক সময় অবশ্যই এরকম একটা কমিশন করে এই সময় একটা তথ্য আসবে যে এই দেশে কত মানুষ
ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন। আর আমাদের যে 4 জন সহকর্মী ভাই নিহত হয়েছেন গণমাধ্যমের দায়িত্ব পালন করতে গিয়ে, সেখানে তো তারা গুলিতে আঘাত হয়েছে, তারা লাঠিতে আঘাত হয় না। তাহলে গুলি এদেশের কারা ব্যবহার করে, গুলি এদেশের কাদের কাছে থাকে, কোন বাহিনীর কাছে থাকে, সেটা গণমাধ্যম কর্মীরাও জানে, এদেশের 18 কোটি মানুষও জানে কাদের গুলিতে নিহত হয়েছে। শুধু সাধারণ ছাত্ররা নিহত নেই, অসংখ্য পুলিশ ভাইয়ের সন্তানরাও নিহত হয়েছে, অসংখ্য সংস্থার সন্তানরা ভাইয়েরা নিহত হয়েছে। সেই হিসাবে একদিন এটা উঠে আসবে, জাতি সেদিনের অপেক্ষায় আছে।